সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয় 1974 সালে, যখন ভারত স্মাইলিং বুদ্ধা নামে প্রথম পারমাণবিক পরীক্ষাটি চালায়। যদিও ভারত দাবি করেছিল এটি ছিল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত, তবে এই পরীক্ষায় পুরো অঞ্চলে কৌশলগত ভারসাম্য বদলে দেয়। পাকিস্তান ওই সময় ভারতের তুলনায় সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল ছিল, কিন্তু তারপরও অনেকটা বাধ্য হয়েই তারা একটি উচ্চাকাঙ্ক্ষী পারমাণবিক কর্মসূচি শুরু করে। তখনকার প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, উই উইল ইট গ্রাস ইভেন গো হাংরি বাট উইল গেট ওয়ান অফ আওয়ার ওন। অর্থাৎ আমরা ঘাস খেয়ে থাকব, কিন্তু পারমাণবিক বোমা তৈরি করবই। এ থেকেই বোঝা যায় পাকিস্তান এই প্রতিযোগিতাকে কিভাবে অস্তিত্বের প্রশ্ন হিসেবে দেখেছিল। দুই দেশের পারমাণবিক বাস্তবতা নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। পাকিস্তান 1998 সালে পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। এই অর্জনের পেছনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদের খান, যিনি পাকিস্তানে পারমাণবিক বোমার জনক হিসেবে পরিচিত। এর আগে 1974 সালে ভারতের পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধ পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করে। এই প্রতিক্রিয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের নিজস্ব পারমাণবিক কর্মসূচি শুরু করেন। 1976 সালে ডক্টর আব্দুল কাদের খান নেদারল্যান্ডসের ইউরেনকো থেকে দেশে ফিরেই এই কর্মসূচিতে যোগ দেন। তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গ্যাস সেন্ট্রিফিউজ প্রযুক্তি পাকিস্তানে নিয়ে আসেন এবং কাহুটা রিসার্চ ল্যাবরেটরিজ তথা KRL প্রতিষ্ঠা করেন। অনেকগুলো বছর গোপনে কাজ করে 1998 সালে ভারত যখন আবারও পোখরান-2 নামক পারমাণবিক বিস্ফোরণ করে, তখন পাকিস্তান প্রতিক্রিয়ায় মাত্র 2 সপ্তাহের মধ্যে চাগাই পর্বতে 6টি পারমাণবিক বিস্ফোরণ পরিচালনা করে। এর মধ্যে দিয়েই পাকিস্তান নিজেকে একটি পারমাণবিক শক্তি হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করে। আব্দুল কাদের খান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে গ্যাস সেন্ট্রিফিউজ প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করে পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা প্রদান করেন। তার নেতৃত্বে KRL 1984 সালের মধ্যে অস্ত্র গ্রেড ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম হয়। তবে পারমাণবিক বোমার নকশা ও পরীক্ষার দায়িত্ব ছিল পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনের অধীনে। 1998 সালের 28 মে পাকিস্তান চাগাই অঞ্চলের প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়, যার কোড নেম ছিল চাগাই 1। এই পরীক্ষায় KRL এর উৎপাদিত ইউরেনিয়াম ব্যবহার করা হয়। পরবর্তী 30 মে দ্বিতীয় পরীক্ষা চাগাই 2 অনুষ্ঠিত হয়। এই পরীক্ষাগুলো পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা দেয়। 2004 সালে ডক্টর খান স্বীকার করে নেন যে তিনি ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়ায় পারমাণবিক প্রযুক্তির সরবরাহ করেছেন। এই স্বীকারোক্তি পর পাকিস্তান সরকার তাকে গৃহবন্দী করে এবং সে সময় প্রেসিডেন্ট পারভেজ মুশারফ তাকে ক্ষমা প্রদান করেন। ভারত ও পাকিস্তান উভয়ের পারমাণবিক কর্মসূচির পেছনে রয়েছে আলাদা কৌশলগত দৃষ্টিভঙ্গি। ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাসী, অর্থাৎ তারা পারমাণবিক অস্ত্র কখনো প্রথমে ব্যবহার করবে না, কিন্তু যদি আক্রমণের শিকার হয় তাহলে ম্যাসিভ রিটেলিয়েশনের মাধ্যমে প্রতিক্রিয়া জানাবে। এই নীতি তুলনামূলকভাবে প্রতিরক্ষামূলক। অপরদিকে পাকিস্তান কোনো নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে না, বরং তারা ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাসী, অর্থাৎ যুদ্ধের প্রেক্ষাপটে পরিস্থিতি অনুযায়ী তারা পারমাণবিক অস্ত্র প্রথমেই ব্যবহার করতে পারে। বিশেষ করে ভারতের কোল্ড স্টার্ট ডক্ট্রিন মোকাবেলায় পাকিস্তান ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন্স বা TNW তৈরি করেছে। উদাহরণ হিসেবে হাতফ IX বা নাসর মিসাইলের কথাই বলা যায়, যেগুলো স্বল্প পরিসরে পারমাণবিক ওয়ারহেড বহন করে কৌশলগত প্রতিরোধ গঠনের জন্য ব্যবহৃত হতে পারে। ভারতের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মূল অস্ত্রসমূহের মধ্যে রয়েছে অগ্নি সিরিজের ব্যালিস্টিক মিসাইল, যেমন অগ্নি 4 ও 5, যা 5000 কিলোমিটার রেঞ্জের সক্ষম। অন্যদিকে সমুদ্রতলের জন্য রয়েছে আরিহান্ত শ্রেণীর পারমাণবিক সাবমেরিন, আর আকাশপথে রয়েছে সুখোই 30 MKI এবং মিরেজ 2000 যুদ্ধবিমান। ভারত তার পারমাণবিক নীতিতে ট্রাইডেন্ট কাঠামোয় সাজিয়েছে, অর্থাৎ স্থল, জল এবং আকাশ 3টি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। অন্যদিকে পাকিস্তান তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে আরও দ্রুতগতি সম্পন্ন ও স্থাপনযোগ্য করে তুলেছে।
তাদের হাতে রয়েছে শাহিন, বাবর ও রাদ নামের ক্ষেপণাস্ত্র, যেগুলো দিয়ে বিভিন্ন দূরত্ব ও মাধ্যমে উৎক্ষেপণযোগ্য। এই প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল ভারতের কোল্ড স্টার্ট ডক্ট্রিন। এটি হলো একটি এমন কৌশল যার মাধ্যমে ভারত সীমিত সময়ের মধ্যে সীমিত এলাকা দখল করে নিতে পারে, যেমন সীমান্তবর্তী পাকিস্তানি এলাকা পূর্ণমাত্রার যুদ্ধ শুরু না করেই। পাকিস্তান এই কৌশলকে বড় ধরনের হুমকি হিসেবে দেখে এবং এর মোকাবেলায় TNW বা কৌশলগত পারমাণবিক অস্ত্রের বিকল্প গ্রহণ করে। এক্ষেত্রে নাসর হলো একটি উদাহরণ, যার রেঞ্জ মাত্র 70 কিলোমিটার এবং এটি যুদ্ধক্ষেত্রে সরাসরি ব্যবহারের জন্য পরিকল্পিত। পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা ও নিয়ন্ত্রণের দিক থেকেও দুটি দেশের কৌশলে পার্থক্য রয়েছে। ভারতের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করে নিউক্লিয়ার কমান্ড অথরিটি, যা 3 স্তরে বিভক্ত এবং মূলত এই অথরিটি রাজনৈতিক নিয়ন্ত্রণে থাকে। পাকিস্তানের ক্ষেত্রেও রয়েছে ন্যাশনাল কমান্ড অথরিটি। তবে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের বিষয়ে উদ্বেগ বেশি, কারণ সেখানে সামরিক প্রভাব অত্যন্ত শক্তিশালী এবং রাজনৈতিক অস্থিরতা প্রায়শই নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দেয়। এছাড়াও পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর সক্রিয়তা এবং সেনাবাহিনীর মধ্যে ইসলামপন্থী মনোভাব অনেক সময় নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বিগ্ন করে তোলে। আন্তর্জাতিকভাবে ভারত এবং পাকিস্তানের প্রতি দৃষ্টিভঙ্গিও আলাদা। 2008 সালে ভারত যুক্তরাষ্ট্রের সাথে একটি বেসামরিক পারমাণবিক চুক্তি করে, যা US-ইন্ডিয়া সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট নামে পরিচিত। এর মাধ্যমে ভারত NSG সদস্য না হয়েও পারমাণবিক রিঅ্যাক্টর ও প্রযুক্তি পায়। পাকিস্তান একই ধরনের সুবিধা চাইলেও আন্তর্জাতিক মহল, বিশেষ করে পশ্চিমা দেশগুলো তা দিতে নারাজ, যার ফলে পাকিস্তান আরও বেশি করে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। চীন পাকিস্তানকে চুপিসারে রিঅ্যাক্টর সরবরাহ করে ও সহযোগিতা করে যাচ্ছে। 2019 সালে ভারত যখন সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় এবং জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে, তখন পাকিস্তান এই সিদ্ধান্তকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করে এবং সামরিক উত্তেজনা আবারও বাড়ে। যদিও তখন সরাসরি কোনো যুদ্ধ হয়নি, তবে উভয় দেশেই সামরিক প্রস্তুতি এবং কঠোর হুঁশিয়ারি দেখা দেয়। তখনকার পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘে দেয়া ভাষণে বলেন, ইফ দ্য ওয়ার্ল্ড ডাজ নো অ্যাক্ট, 2 নিউক্লিয়ার আর্মড নেশনস কুড বি হেডিং টুয়ার্ডস ডিরেক্ট কনফ্লিক্ট। অর্থাৎ যদি পৃথিবী এই ব্যাপারে তৎপর না হয়, তাহলে পারমাণবিক শক্তিধর দুটো দেশ প্রত্যক্ষ সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এই বক্তব্য অনেকেই আন্তর্জাতিক মহলে পরমাণু যুদ্ধের সম্ভাবনার সতর্ক সংকেত হিসেবে দেখেছিলেন। বর্তমান প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল। কাশ্মীর ইস্যু, সীমান্ত সংঘর্ষ, জঙ্গিবাদ ও রাজনৈতিক উত্তেজনা, এই সবকিছু পারমাণবিক যুদ্ধের সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে। কোনো ভুল বোঝাবুঝি, ভুল হিসাব কিংবা সাইবার হামলা যদি কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থাকে প্রভাবিত করে, তাহলে তা বিপর্যয়কর ফল আনতে পারে। এ কারণে আন্তর্জাতিক পর্যায়ে বারবার দক্ষিণ এশিয়ায় আস্থাভিত্তিক সংলাপ এবং নিরাপত্তা সংহতকরণে জোর দেওয়া হচ্ছে। সবশেষে বলা যায়, ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক প্রতিযোগিতা কেবল অস্ত্র প্রতিযোগিতা নয়, এটি এক ধরনের অস্তিত্ববাদী প্রতিদ্বন্দ্বিতা, যা ইতিহাস, ভূরাজনীতি ও সামরিক কৌশলের মিশেলে গড়ে উঠেছে। পারমাণবিক অস্ত্র একদিকে যেমন প্রতিরোধ করার হাতিয়ার, অন্যদিকে এটি একটি ভয়ঙ্কর ঝুঁকিও, যা সঠিকভাবে না পরিচালিত হলে গোটা দক্ষিণ এশিয়াকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। এক্ষেত্রে বলা দরকার যে ভারত ও পাকিস্তান উভয় দেশের পারমাণবিক সক্ষমতা নিয়েই কিছু ঝুঁকি রয়েছে। উগ্রপন্থীদের দ্বারা পারমাণবিক অস্ত্র ছিনতাইয়ের ভয় পাকিস্তানের বেশি। তাছাড়া যোগাযোগ বিচ্যুতি ও ভুল হিসাব কৌশলগত সংঘাতে পরিণত হতে পারে। আর সর্বোপরি ভারতের কাশ্মীর নীতি ও সীমান্ত উত্তেজনা পারমাণবিক সংঘাতের সম্ভাবনা বাড়ায়। কাশ্মীর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিতর্কিত ও উত্তপ্ত ভূখণ্ডগুলোর একটি, যা 1947 সাল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ ও সংঘর্ষের কারণ হয়ে উঠেছে। এই ভূখণ্ডের উপর উভয় দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দাবি কেবল সীমান্তীয় উত্তেজনাই নয়, বরং পারমাণবিক সংঘাতের সম্ভাবনাও তৈরি করেছে, কারণ ভারত ও পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর রাষ্ট্র। কাশ্মীরকে ঘিরে সামান্য সংঘর্ষ যদি ভুল হিসাব, আবেগঘন সিদ্ধান্ত কিংবা কৌশলগত বিভ্রান্তির মধ্যে পড়ে, তাহলে তা বিশাল আকারের সংঘাত এবং পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা ডেকে আনতে পারে।
এই প্রসঙ্গে আরও উল্লেখযোগ্য হল যে কাশ্মীর সীমান্তে কখনোই সম্পূর্ণ যুদ্ধবিরতি নেই। প্রায় গোলাগুলি বিনিময়, সেনা হতাহতের ঘটনা ঘটে। এই লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট পরিস্থিতিতে দুই দেশের পারমাণবিক অস্ত্রের উপস্থিতি একে এক ধরনের নিউক্লিয়ার ফ্ল্যাশ পয়েন্ট বা পারমাণবিক বিস্ফোরণের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিণত করেছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট ও থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণেও কাশ্মীরকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অঞ্চল বলা হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।